আমাদের অনুষ্ঠানের আজকে অন্যতম প্রধান অতিথি স্বাগতা পাল মহাশয়কে এবং আজকে অনুষ্ঠান সম্পর্কে এবং নেত্রী সম্পর্কে তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। স্বাগতা ম্যামকে আমি ডায়াসে ডেকে নিচ্ছি। হ্যালো হ্যালো নমস্কার। আজকে আমার সামনে কোনো অপরিচিত মুখ নেই। আমার কিছু বন্ধুরা রয়েছেন, দাদা রয়েছেন এবং আমার সন্তানতুল্য ছেলেমেয়েরা রয়েছে। প্রত্যেককে প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবাই যেন সুস্থ থাকে। সুস্থতা জীবনের একটা বিশেষ লক্ষ্যে পৌঁছানোর একমাত্র শক্তি। মানুষকে আগে সুস্থ থাকতে হবে। যে 2 বছর আমরা ভয়ঙ্কর দিন পার হয়ে আসলাম তার পরিপ্রেক্ষিতেই বলছি। আজকে আমরা একটি বিশেষ দিনে সমাবেত হয়েছি। এই দিনটির ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আমরা অবগত। আমার আগের বক্তারা এই সম্পর্কে বলেছেন। এই দিনটিকে স্মরণ করে, এই দিনটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি কয়েকটি কথা আজাদ হিন্দ ফ্রন্ট সম্পর্কে বলবো। তার আগে বলি যে আমি কিন্তু সুবক্তা নই। আমি অত্যন্ত সাধারণ একজন মা এবং সাধারণ মানুষ। আমার সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে যা আমি বুঝি তাই আমি সকলকে বোঝাতে চাই। আজাদ হিন্দ ফ্রন্টের যে জন্ম কেন, আজ থেকে 11 বছর আগে সমাজ পরিবর্তনের যে ইচ্ছেটা আমাদের প্রবল হয়েছিল, যে পরিবর্তন চেয়ে আমরা যে শাসক দলকে নির্বাচন করেছি, তা আজকের 11 বছর বাদে পরিবর্তনগুলো কি আমরা পেয়েছি? মনে হয় পাই। এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মনে এখন দানা বাঁধছে। আবার নতুন করে যেন ভাবার সময় এসে গেছে। তো মানুষ যুগে যুগে কালে কালে মানুষ যত বিক্ষুব্ধ হয়, যত ক্ষোভ পঞ্জীভূত হয়, যত ক্ষোভ দানা বাঁধে, হয়তো তার বিরাট কিছু সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে না, কিন্তু ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হয়। এবং কারা এগিয়ে আসে? নতুন প্রজন্ম এগিয়ে আসে সমাজ পরিবর্তন করতে এবং শাসক দলের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করতে। কিসের জন্য? মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, তাদের ভালোর জন্য। এমনই একটা সাংঘাতিক ভয়ঙ্কর তাগিদ অনুভব করেছে আমার ছেলে দীপায়ন, এবং সঙ্গে সঙ্গে জন্ম হয়েছে আজাদ হিন্দ ফ্রন্টের। কেন? নেতাজি সুভাষচন্দ্রের ভাবধারায় আদর্শায়িত, তার সুনির্দিষ্ট পথে চলে সে কিছু নয়, আমূল পরিবর্তন ঘটানোর স্বপ্ন দেখছে। এবং স্বপ্ন দেখছে শুধু নয়, বাস্তবে ফলপ্রসূ করার তার উদ্গ্রীব আকাঙ্ক্ষা। তো এই বিশাল কাজটি সংঘটিত করা, যেটা দীপায়ন এইমাত্র বলল অদূর ভবিষ্যৎ কথাটা, মোটেই অল্প দিনের কাজ নয়। সে একটা বিশাল ব্যাপার। বিশাল বাধা হবে, বিশাল বন্ধুর পথ পেরোতে হবে। হয়তো 5 বছরে হবে, হয়তো 10 বছরে হবে, হয়তো 15 বছর, হয়তো আরো অনেক বেশি সময় লাগবে। হয়তো ওরা পারবেও না, হয়তো ওরা সমস্ত গোছবে এবং পরবর্তী প্রজন্মের হাতে সেই ভারও তুলে দিতে পারে। হবেই যে বলা যাচ্ছে না, কিন্তু হতাশ হলে হবে না, ধৈর্য হারালে হবে না। লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে তাদের যে 8 দফা দাবি, সেই দাবিকে তারা প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়েই যাবে।
তো আরেকটি কথা, যে এই যে প্রয়াস ওরা চালাবে, ওরা সংগ্রাম করবে, ওরা লড়াই করবে, সেখানে একটা সংগঠন যখন তৈরি হয়েছে, সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্ট পথে শৃঙ্খলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার একজন নেতা। একজনই হবে যে সংগঠনের হাল ধরবে। তাই বলে তার অনুগামী যারা আছে তাদের মর্যাদা কিন্তু এতটুকু তার থেকে কম নয়। তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে লড়াইয়ে বন্ধুর পথে তারা সামিল হবে। আমরা জানি যে 10 মিলি করি কাজ, হারি জাতি নাতি লাজ। 10 মিলে কাজ এবং লক্ষ্য প্রত্যেকের একটাই। সেখানে দীপায়ন কোনো ব্যক্তিগত অস্তিত্ব নয়, সে শুধু পরিচালনা করবে, সে শুধু নেতাজির পথ নির্দেশক হয়ে, নেতাজির ভাবধারায় উদ্দীপিত হয়ে একটা নির্দিষ্ট নিয়মে পরিচালনা করবে তার অনুগামীদের। কিন্তু সকলের লক্ষ্য, গন্তব্যস্থল একটাই, সেই 8 দফা দাবিকে প্রতিষ্ঠিত করা। তাই আমার সাধারণভাবে যেটা মনে হয় যে আজাদ হিন্দ ফ্রন্টের অন্দরমহলে যেন তার সতীর্থদের সঙ্গে কোনো রকম কোনোদিন ভুল বোঝাবুঝি না হয়, তারা যেন মিলেমিশে বন্ধুত্বের মধ্য দিয়ে তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। আজকে সমাবেশে জনসমাগম কম, কিন্তু জনসমাগমের প্রচুর দরকার। কারণ তারা যে লড়াইয়ের সম্মুখীন হয়েছে, যার লড়াইয়ের মধ্যে দিয়ে যে লক্ষ্যে পৌঁছতে চাইছে, তার প্রধান শক্তি হলো মানুষের সমর্থন, জনগণের সমর্থন। সেটি না পেলে তারা এক পাও এগোতে পারবে না। তাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের বিপদে দাঁড়াতে হবে এবং বহুমুখী কাজের মধ্য দিয়ে মানুষের বন্ধু হতে হবে। আমার মনে হয় সেটা সবার আগে দরকার। তাই আজকে বেশি কথা বলছি না। আজকে অনেক প্রত্যাশা আমাদের রইল আজাদ হিন্দ ফ্রন্টের কাছে, এবং আলাদা করে কারোর নাম আমি বলছি না। আজাদ হিন্দ ফ্রন্ট মানে একটি সংগঠন, সেই দলের কাছে আমাদের সুদূর ভবিষ্যতের অনেক প্রত্যাশা, অনেক চাওয়া, যাতে সমাজের একটা আমূল পরিবর্তন ওরা ঘটাতে পারে, মানুষের যাতে মঙ্গল হয়। শেষ করব আমাদের সকলের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানকে কবিতার উচ্চারণে প্রকাশ করে আমি শেষ করব। আনন্দের সাগর হতে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করবো রে পার দুঃখের করি। ঢেউয়ের পরে ধরবো পারি, যাই যদি যাক প্রাণ। আনন্দের সাগর হতে এসেছে আজ বান। কে ডাকে রে পিছন হতে, কে করে রে বানা? ভয়ের কথা কে বলে আজ? ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে, সুখের ডাঙায় থাকবো বসে। পালের রশি ধরবো কষি, চলবো গেয়ে গান। আনন্দের সাগর হতে এসেছে আজ বান। আনন্দের সাগর হতে এসেছে আজ বান। এই গানটি আমি শোনালাম এই কারণে, যে কোনো সৃজনশীল কর্ম, সে বিপ্লব হোক, যে কোনো দিক থেকেই সে কর্ম সাধিত করতে গেলে অনেক কঠিন পথ, বন্ধুর পথ অতিক্রম করতে হয় ঠিকই, কিন্তু যে মানসিকতা নিয়ে যারা লড়াই করে
তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ সঙ্গে থাকে। আনন্দ না থাকলে কোনো কাজেই লক্ষ্যে পৌঁছানো যায় না। তাই এই কর্মযজ্ঞ নিশ্চয়ই আনন্দের, 100 বার আনন্দের। পেছনে দুঃখ যা আছে থাক, সে তো লড়তেই হবে। নমস্কার, ধন্যবাদ। এবারে আমরা কিছু বক্তব্য শুনে নেব আমাদের বিশেষ অতিথি দেবাশিস পাল মহাশয়ের কাছে। নমস্কার। স্বাগতা যে কথা বলেছে আমিও তার পুনরাবৃত্তি করে বলি যে এখানে যারা রয়েছেন বা যারা রয়েছে প্রত্যেকেই প্রায় আমাদের ঘরের মানুষ। তার কারণ আজাদী ফ্রন্ট এখনো একটি ছোট্ট পরিবারের মতন, যেখানে এর যারা কর্মী এবং তাদের বাড়ির লোকজন সবাই মিলে এখনো একটা পরিবারের মতন, একটা পারিবারিক পরিমণ্ডলের মধ্যে আমরা অবস্থান করছি। তাই পোশাকি সৌজন্যমূলক যে কথা, নমস্কার, ধন্যবাদ, অভিবাদন, এগুলোকে পরিহার করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে চলে আসছি। রবীন্দ্রনাথকে দিয়ে স্বাগতা তার বক্তব্য শেষ করেছে যথার্থভাবে একজন বাচিক শিল্পীর মতো। আমারও অনুষ্ঠানের শুরুতে সেই রবীন্দ্রনাথ, কারণ আমরা জানি আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের আদর্শ, আমাদের উপলব্ধি, আমাদের রাজনৈতিক বোধ, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল সর্বক্ষেত্র জুড়ে তিনি বিরাজিত। আর আমরা যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলন, তার কিন্তু একটা দীর্ঘ প্রেক্ষাপট থাকে, পরিপ্রেক্ষিত থাকে। প্রদীপ জ্বলার আগে চলে দীর্ঘ একটা সলতে পাকানোর ইতিহাস। অনেক মানুষকে ঘর ছাড়তে হয়, অনেক মায়ের কোল খালি হয়ে যায়, অনেক স্ত্রী হন স্বামী হারা, কিন্তু তবু বিপ্লব থেকে থাকে না, বিপ্লব থেমে থাকে না। যুগে যুগে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সেটা ফরাসি বিপ্লব হোক, সেটা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হোক, সেটা ইটালির ঐক্য আন্দোলন হোক, কিংবা রুশ বিপ্লব হোক, সর্বক্ষেত্রে সে একই ঘটনার ঘটেছে পুনরাবৃত্তি। রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের একটা কবিতার একটু অংশ এই পর্যায়ে ভীষণ প্রাসঙ্গিক হয়ে ওঠে। মা কাঁদিছে পিছে, প্রেয়সী তারায় তারে নয়ন মুদিছে, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল, যাত্রা করো যাত্রী দল, এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। সেই বন্দরের কাল অনেকেরই শেষ হয়েছিল। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, বাঘাযতীন। আর তারা যেমন আভ্যন্তরীণ ভাবে লড়াই করেছিলেন, ঠিক একইভাবে বাফার স্টেটের মতো সাম্রাজ্যবাদী ইংরেজ শক্তিকে দুদিক থেকে পিষে ফেলার জন্য বাইরে থেকে লড়াই করেছিলেন সেই মানুষটি, যিনি আমাদের সকলের প্রণম্য, যিনি দেশ নায়ক, যিনি একমাত্র নেতাজি। নেতা অনেকেই, নেতাজি কিন্তু একজন, তিনি সুভাষচন্দ্র বসু, যুগ যুগান্তরের বিপ্লবের অনুপ্রেরণা। আর তাই রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথকে, যেমন ভাবে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন তাসের দেশ, যেমন ভাবে বসন্ত উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। সুতরাং সেই যে বিপ্লব, সেই বিপ্লবের সঙ্গে রবীন্দ্রনাথেরও ছিল প্রাণের সংযোগ। একটা সময় যে ব্রিটিশ রাজশক্তি, ইউরোপের প্রতি রবীন্দ্রনাথের যে মোহ ছিল, বিশ্বযুদ্ধ তাকে তছনছ করে দিয়েছে। আর তাই তো তাসের দেশের শেষ গান, ভাঙনের জয় গান গাও, ভাঙনেরও জয় গান গাও। সেই ভাঙন, যে ভাঙন অগ্নিবীণার মধ্যে, প্রলয় শিখার মধ্যে মূর্ত করে তুলেছিলেন নজরুল। আর বাস্তবে
সেই সাহিত্যের মাকে বাস্তবের মাকে পর্যবসিত করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই তিনি আমাদের মুকুটহীন রাজা। আর আরো একটা কথা বলি যে রবীন্দ্রনাথ যেভাবে ডাইনামিক, বারে বারে তিনি নিজেকে বদলেছেন, ভেঙেছেন, গড়েছেন, সুভাষচন্দ্র তাই অহিংসার পথ ধরে আন্দোলনকে সফল করে তোলার জন্য একদা তিনি হয়েছিলেন গান্ধীজির অনুগামী। ধীরে ধীরে বুঝেছেন যে মার খেতে খেতে দেয়ালে এসে যখন পিঠ ঠেকে তখন মার দিতে হয়। তাই নীরবে আমাদের দেশের চরমপন্থী যে আন্দোলন, অনুশীলন সমিতি, যুগান্তরের যে আন্দোলন, তাকে তিনি সহায়তা করেছেন নানাভাবে। আর একটা সময় ঘটল মহানিষ্ক্রমণ। দেশের বাইরে বেরিয়ে গিয়ে বৈদেশিক শক্তির সাহায্যে তিনি ভারতবর্ষের স্বাধীনতা আনতে চাইলেন এবং তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল তার দ্বারা। কিন্তু সেই স্বাধীনতা চিরস্থায়ী হয়নি এই জন্য, যেমন কখনো রামায়ণের বিভীষণ, কখনো পলাশীর প্রান্তরের মির্জাফর, তেমনি আমাদের জিন্না, তেমনি আমাদের জওহরলাল নেহেরু, তারা সেই স্বাধীনতার ক্ষেত্রে আপোষ করেছেন। সেই অহিংসার নামাবলী গায়ে পড়ে তারা দেশকে ত্রিখণ্ডিত করেছেন। তাই 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস নয়, আমাদের লজ্জা দিবস, আমাদের ধিক্কার দিবস। আমাদের মাতৃভূমিকে ত্রিখণ্ডিত করা হয়েছে। প্রথমে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তার কারণ ভাই ভাই ভাগ করে নিতে চেয়েছিলেন তারা। তার কারণ আমরা জানি, চড়ে চড়ে মাস্তুত ভাই, তারা ভাগ করে নিতে চেয়েছিলেন মাতৃভূমিকে। সুতরাং সেই স্বাধীনতা নয়। দীপায়নের কথার মধ্যেই উল্লেখিত হয়েছে কমনওয়েলথের কথা, যে এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু তার কাছে কৈফিয়ত দিই, সে ব্রিটিশের মহারানী, সেই সাম্রাজ্ঞী। নেতাজি আজও বেঁচে আছেন কিনা আমরা জানি না। তার বায়োলজিক্যাল ডেথ হয়েছে কি হয়নি সেটা তো সংশয়ের প্রশ্ন, সেটা বিতর্কের প্রশ্ন। তিনি আধ্যাত্মিকতার যে মার্গে উপনীত হয়েছিলেন, তার যে বয়স আজকে, তাতে জীবিত থাকা অসম্ভব নয়। কিন্তু তিনি থাকুন অথবা তিনি নাই থাকুন, তার আদর্শ আছে, যে আদর্শ অমলিন, যে আদর্শ অবিনশ্বর। বিষ্ণুদেব তার ঘোষাওয়ার কবিতায় লিখেছিলেন, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরা বালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোড়সওয়ার। সে ঘোড়সওয়ারের প্রতীক্ষা আমাদের পৌরাণিক 10 অবতারের শেষ অবতার হচ্ছে কল্কি অবতার, যিনি অশ্বারোহীর বেশে আসেন। সেখানেও কিন্তু সেই বিপ্লবের প্রতীক। রবীন্দ্রনাথের রক্তকর্মী নাটকের সেই রক্তকর্মী ফুল একই সঙ্গে প্রেম এবং বিপ্লবের যুগ্ম প্রতীক হয়ে ওঠে। তাই বিপ্লবের পথ ছাড়া মুক্তির পথ নেই। কিন্তু বিপ্লবেরও সংজ্ঞা বদলায় যুগে যুগে। যে যুগে আমাদের দেশ প্রত্যক্ষভাবে পরাধীন ছিল, তখন নেতাজি যে পথ অবলম্বন করেছিলেন বৈদেশিক শক্তির সাহায্যে অস্ত্র ধারণ করে, আজকে কিন্তু সংসদীয় গণতন্ত্রের পথ ধরেই আমাদের লড়াই করতে হবে এবং তার জন্য জনজাগরণের বড় প্রয়োজন। তাই আজকে আমাদের সংঘবদ্ধ হতে হবে। ব্যক্তি হত্যা, সন্ত্রাসবাদের মধ্য দিয়ে মুক্তি আসে না। আমরা নকশালপন্থীদের আন্দোলন দেখেছি, আমরা মাওবাদীদের আন্দোলন দেখেছি। লেনিনের একটা কথা আছে, annihilation can never change history of the world. ব্যক্তি হত্যা দিয়ে কখনো স্বাধীনতাকে আনা যায় না। আর তাই সেই সংসদীয় পথে লালকেল্লা দখল করতে গেলে নেতাজির যে আদর্শ, সেই আদর্শকে দিক দিগন্তে ছড়িয়ে দিতে হবে এবং তরুণ প্রজন্ম, যাদের অল্প সংখ্যক হলেও আমাদের সামনে যারা রয়েছে, তারাই ধীরে ধীরে সঞ্চারিত করে দেবে সেই আদর্শ। এবং আমাদের আজকেও একই আকাঙ্ক্ষা যে তোমার আসন শূন্য আজি হেবির পূর্ণ করো। আজাদির ফ্রন্ট, আজাদির বাহিনী যে আদর্শে বীজ বপন করেছে, আগামীকালে তা মহিরুয়ে পর্যবসিত হবে। হয়তো 5 বছর, হয়তো 10 বছর, হয়তো 20 বছর,
কিন্তু সলতে পাকানোর পর প্রদীপ একদিন জ্বলে ওঠে। আজকে যারা তরুণ তারা হয়তো একদিন জরাগ্রস্ত হতে পারে, কিন্তু এই আদর্শের মৃত্যু নেই। এই আদর্শের যে মশাল তা বহন করবে পরবর্তী প্রজন্ম। একদিন না একদিন নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব এবং ত্রিখণ্ডিত ভারত আবার অখণ্ড ভারতে পর্যবসিত হবে। আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, আমি শেষ করব নেতাজির একটি অবিস্মরণীয় বাণী দিয়ে। I am born optimist. I shall not admit defeat under any circumstances. আজন্ম আশাবাদী আমি, কোন পরিস্থিতিতেই আমি হার মানতে রাজি নই। সেদিনের যুদ্ধে আজাদিন বাহিনীর আপাত পরাভব ঘটলেও আমাদের প্রতিটি মানুষের অন্তরের অন্তঃস্থলে তিনি আছেন। বিপ্লবের যে সুপ্ত বীজ আজকে বাতাবরণে ঢাকা, সেই বীজ বহিরুয়ে পর্যবসিত হোক। আজাদিন ফ্রন্টের স্বপ্ন সফল হোক, বিকশিত হোক, বাস্তবায়িত হোক। জয় হিন্দ। নেতাজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।